ভাই আপুরে হাসপাতাল নিয়া যাওয়ার লাগবো। পোলাগোর বিশ্বাস নাই। হেরা আপুরে কিছু খাওয়াতেও পারো। দেরি করন যাইব না, চলেন উঠেন জায়গা। রায়ন বলল, হুম হুম, চল চল, তাই চল। একথা বলে উঠতে গেলে শীতলের পাশে থাকা ফোনের আলো জ্বলে উঠল। ফোনের ডিসপ্লেতে ভাসছে একটি নাম, বিশুদ্ধ পুরুষ। সায়ন ভালো করেই জানে কে সে। কলের বহর দেখে বুঝতেই বাকি রইল না অপর পাশের মানুষটি অস্থির, বিচলিত, চিন্তিত। তাকেও শান্ত করা জরুরি। তাই সে শীতলকে আগলে রেখে ফোনটা রিসিভ করলো। তখনই শুদ্ধর বিচলিত কণ্ঠস্বর শোনা গেল। শুদ্ধ বলল, হ্যালো, হ্যালো শীতল, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো। সায়ন বলল, শুদ্ধ, আমি ভাইয়া বলছি। ওকে পেয়ে গেছি, বাসার দিকে যাচ্ছি, গিয়ে কথা বলছি। শুদ্ধ বলল, ও ও ও ঠিক আছে ভাইয়া? সায়ন বলল, হ্যাঁ ঠিক আছে। শুদ্ধ বলল, সত্যিই ঠিক আছে? ওকে ফোনটা দাও। সায়ন বলল, সেন্সলেস। এ কথা শুনে শুদ্ধ চুপ হয়ে গেল। তারপর থমথমে গলায় বলল, সেন্স এলে পোর্ট্রেট আর্টিস্ট ডেকে স্কেচ করাবে। 5-10 যতজনই হোক, তোমার বোনকে বলবে তাদের মুখায়ব মনে করে আর্টিস্টকে জানাতে আমার স্কেচ চাই, চাই মানে চাই। সায়ন বলল, হুম। শুদ্ধ বলল, ওর শরীরে আঘাতের চিহ্ন থাকলে বাড়ির দিকে যাওয়ার দরকার নেই। আপাতত ফুপির বাসায় যাও, ফুপিকে আমি জানিয়ে রাখছি। সায়ন বলল, রিল্যাক্স ভাই, দেখে মনে হচ্ছে ওরকম কিছু ঘটেনি। ভয়ে সেন্সলেস বোধ হয়। আপাতত হাসপাতালের দিকে যাচ্ছি, রাখছি। এ কথা বলে সায়ন কল কেটে ফোনটা পকেটে রাখলো। শীতলকে কোলে নিয়ে বের হলো গাড়ি থেকে। তার গাড়িতে বসে আজমকে বলল গাড়ি জোরে টান দিতে। আজম সায়নের কথা মতো তাই করলো। সায়ন তখনও শীতলের জ্ঞান ফেরাতে মুখে পানি দিচ্ছে, কখনো ডাকছে, না কিছুতেই কিছু হচ্ছে না। তখন মনে হলো বাড়িতেও খবরটা জানানো দরকার, খুব টেনশনে আছে সবাই। তাই সে স্বর্ণকে অল্প কথায় মেসেজ করে জানিয়ে দিল। তারপর ছুটল আশেপাশের কোনো হাসপাতালে। শীতলের আগে জ্ঞান ফেরানো দরকার। এদিকে সায়নের কথায় শুদ্ধর বুক থেকে যেন পাথর নেমে গেল। ধপ করে বসে পড়ল বিছানায়। গা ঘেমে একাকার অবস্থা। পরনে অ্যাপ্রন খুলে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ সেভাবেই শুয়ে থেকে বুকের বাঁ পাশে হাত বুলিয়ে বুক ভরে শ্বাস নিল। এতক্ষণ দমটা বুঝি গলায় আটকে ছিল। তবে ঘটনাখানা স্বাভাবিকভাবে নিতে পারল না। কেন জানি তার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে কাজটা করলো। সংকেত নতুবা সতর্কবার্তা দিতে। কিডন্যাপ করে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে ফোন অন করে রাখার ব্যাপারটা আরও বেশি অস্বাভাবিক লাগছে। এটা তো দেখতে হবে কার কলিজার বার চড়েছে যে চৌধুরী বাড়ি মেয়ের দিকে হাত বাড়ায়। কে? ব্যাপারটা ছোট্ট করে দেখলে হবে না। নিশ্চয়ই এর পেছনে কেউ আছে। তবে কে সে? কী বা তার উদ্দেশ্য? মেয়েকে পাওয়া গেছে শুনে শাহাদত চৌধুরী এই খবর জানিয়ে দিলেন। যেসব পুলিশের উপর মহলের আদেশে রাস্তায় নেমেছিল তারা ফিরে গেল। ট্রাফিক পুলিশের কাছে বার্তা পৌঁছে গেল। ঘণ্টাখানিকের মধ্যে যেসব তৎপর হয়ে পড়েছিল সেসব সবাই থেমে গেল। সব কিছুই পাওয়ার হাতে, পাওয়ার থাকলে সব সম্ভব। সব। যেখানে থানায় গেলে 24 ঘন্টার আগেই মিসিং কেস নেয় না, সেখানে 1 ঘন্টার মধ্যে ঢাকা থেকে ফেনীর রাস্তা ব্লক করে ফেলেছে পুলিশ ট্রাফিক। সায়নের অবস্থান জেনে উনি ছুটিলেন আদরের মেয়ের কাছে। সায়ন ততক্ষণে শীতলকে একটা হাসপাতালে নিয়ে এসেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেপ কেস বলে প্রথমে তো ডাক্তাররা হাত দিতে চাচ্ছিলেন না। পরে ডাক্তারকে বোঝানো হয়েছে পারিবারিক ক্ষোভ মেটাতে কিডন্যাপ করা হয়েছে, রেপ কেস না। রাগের মাথায় আঘাত করা হয়েছে। ডাক্তার আরও কিছু বলতেন, কিন্তু শাহাদত চৌধুরী পরিচয় পেয়ে দমে গেলেন। দ্রুত সেবা প্রদানের 8 ঘন্টা পর শীতলের জ্ঞান ফিরল। নিজেকে পেল হাসপাতালের বিছানায়। উঠতে গেলে টান খেলো হাতে। বাঁ হাতে স্যালাইন চলছে। সে চোখ ঘুরিয়ে দেখল পুরো কেবিন। কে আনলো এখানে? আর ছেলেগুলো কই? ফোনটাই বা কই? ফোন হারালে শুদ্ধ আদমরা করে দেবে। অনেক কেঁদে কেটে ফোনটা হাতিয়েছে সে। আশপাশ তাকিয়ে ফোন না পেয়ে নাক টেনে কাঁদতে লাগলো। শরীরে আঘাতের চেয়ে তার ফোন হারানোর যন্ত্রণা সবচেয়ে বেশি। আঘাতে ব্যথা মেডিসিন নিলেই তো সেরে যাবে, কিন্তু ফোন হারালে শুদ্ধর খোঁচা মার্কা আজীবন শুনতে হবে। ছোটবেলায় অবুঝ শিশু ছিল, তখন কোলে হিসু করে দিত, এই নিয়ে এখনও কথা শুনতে হয়। এখন বড়বেলা, এবার আর রক্ষে থাকবে না। সায়ন কী ভেবে কেবিনে উঁকি মেরে দেখে শীতল কাঁদছে। বোনকে কাঁদতে দেখে হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকলো সে। ব্যথা বেড়েছে নাকি কাউকে না পেয়ে ভয়ে কাঁদছে? আগে মেয়েটাকে স্বাভাবিক করতে হবে। একথা বলে ভয় কাটাতে হবে। তাই সে গাল ভরে হেসে বলল, কী রে ছুটকি, কাঁদছিস কেন? ক্ষুধা পেয়েছে? শীতল বলল, আমার ফোন কোথায় সায়ন ভাই? সায়ন বলল, আমার কাছে। শীতল বলল, কই দেখি। উহ, বাঁচলাম। না হলে শুদ্ধ ভাই আমাকে মেরে আদমরা করে ফেলতো। সায়ন বলল, কি আশ্চর্য, তুই এতক্ষণ ফোনের জন্য কাঁদছিলি? শীতল বলল, হুম। একথা শুনে সায়নের হাসি পেলেও নিজেকে সামনে নিল। তার পকেট থেকে ফোন বের করে শীতলের হাতে দিল। ফোন পেয়ে শীতল কল দিল শুদ্ধকে। শুদ্ধ যেন এই কলের আশাতেই এতক্ষণ। চট করে কল রিসিভ করে দেখতে পেল শীতলের মুখ।
তীক্ষ্ণ নজরে দেখে গেল ঠোঁটের পাশ, কপালের কালশিটে। তখনই কানে এলো শীতলের চঞ্চল কণ্ঠস্বর। শুদ্ধ ভাই ফোনটা হারায়নি। তার কণ্ঠে অবাধ খুশি। ফোনটা না হারানোর যেন বিশ্বজয় করে ফেলেছে। শুদ্ধ চুপ করে দেখল সেই খুশি। আগে ছিল আধপাগল, আঘাত পেয়ে ফুল পাগল হলো নাকি কে জানে। নয়তো এই অবস্থায় ফোনের চিন্তা কে করে। তখন শীতলই বেশ গর্ব করে বলল, শীতলের কাছে ফোন করা এত সোজা না, বুঝলেন? শুদ্ধ বলল, বুঝলাম, তবে হারালে তোকে যে কি করতাম। শীতল বলল, কি করতেন? শুদ্ধ বলল, তোকে কুচি কুচি করে কেটে ধুয়ে মশলা মাখিয়ে বিরিয়ানি রান্না করে খেতাম। নাম দিতাম ব্যাঙাচি বিরিয়ানি। তারপর বিলিয়ে দিতাম। ছোট বাচ্চারা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে আমার জন্য দোয়া করতো। শীতল বলল, অন্যায়, ঘোর অন্যায়। আমার একটা নাম আছে শুদ্ধ ভাই, আপনি সেই নামে এইভাবে অপমান করতে পারেন না। দুটো খাসি কেটে দাদু আকিকা দিয়ে নাম রেখেছে আমার, আর আপনি কি না সেই নাম গুম করে আমাকে ব্যাঙাচি নামে নামকরণ করলেন। শুদ্ধ বলল, তোর নামটা যেন কি? শীতল বলল, এ কি কাণ্ড, কপালে আঘাত পেলাম আমি আর স্মৃতি হারালেন আপনি। শুদ্ধ বলল, থাপ্পড় না খেলে যা জিজ্ঞাসা করছি বল। শীতল বলল, শুভনাহার চৌধুরী শীতল। শুদ্ধ বলল, শীতল মানে ঠান্ডা, উষ্ণতাহীন। তোর মাঝে কি ঠান্ডা কি স্থির বলে কিছু আছে? নেই। তোর দাদা পাগল বলেই ভুল মানুষকে ভুল নাম দিয়েছে। যদিও তোর দাদা আমারও দাদা, নাতি হিসেবে দাদার ভুল শুধরানোর দায়িত্ব তো আমারই। তাই আজ সঠিক মানুষকে সঠিক নামে নামকরণ করলাম। শীতল বলল, তাই বলে ব্যাঙাচি? শুদ্ধ বলল, একদম খাপে খাপ। শীতল মুখ ফুলিয়ে তাকিয়ে রইল শুদ্ধের দিকে। ভিডিও কলে কথা বলছে তারা। ডিসপ্লেতে ভাসছে দুজনের মুখ। নিজের ছবির দিকে নজর গেলে শীতলের কান্না পেল। ইস, মুখের কি অবস্থা তার। সে নিজের মুখে হাত বুলিয়ে কান্নারত স্বরে বলল, আগে ভাবতাম আপনি পাষাণ, তাই পাষাণের মতো আমাকে মারেন। আজ বুঝলাম আপনার থেকেও বাইরের ওই ছেলেগুলো আরও পাষাণ, নিষ্ঠুর। নয়তো এত জোরে কেউ থাপ্পড় মারে। শুদ্ধ বলল, কে মেরেছে? শীতল বলল, ভ্রু কাটা ওই ছেলেটা। শুদ্ধ বলল, কপালে ব্যথা পেলে কিভাবে? শীতল বলল, কি জানি, মনে নেই, তবে ওই ছেলেগুলো কিছু করেছে। শুদ্ধ বলল, মারল কেন তোকে? শীতল বলল, কথা বলেছি বলে। শুদ্ধ বলল, হিজাব কি ওরাই খুলেছে? শীতল বলল, এবার সে গড়গড় করে বলতে লাগলো ঘটে যাওয়া ঘটনা। শুদ্ধ চুপ করে শুনল। ঠিক এই কথা শোনার জন্য এতক্ষণ আবল তাবল বকছিল। কারণ সে জানে শীতলের পেট পাতলা, একবার কথা শুরু করলে পেটে যা আছে সব উগলাবে। অদূরে বসা সায়ন ঠোঁট কামড়ে হাসছে ভাইয়ের বুদ্ধিমত্তা দেখে। এই কাজ যদি সে করতো তাহলে শীতল রয়ে শয়ে মনে করে করে বলতো, অথচ শুদ্ধকে এমনভাবে বলছে যেন মজার গল্প শোনাচ্ছে। শুদ্ধ তীক্ষ্ণ বুদ্ধিতে ক্যাচ করে নিল ওই ছেলেগুলো 5 জন ছিল। তাদের ফেস কেমন ছিল, কে কানে কম শোনে, কার গায়ের ড্রেস কেমন ছিল, কে তাকে মেরেছে, কে গালি দিয়েছে, কে হিজাব খোলা দুঃসাহস দেখিয়েছে, সব বলল। আরও বলল, গাড়ির মধ্যে একজনের সাথে বারবার কলে কথা বলেছিল। কথা বলার সময় কলদাতাকে ভাই ভাই করে সম্বোধন করেছিল। অর্থাৎ মেন কালপিট একটা ছেলে। সব শুনে 5 জন ছেলের হুবহু মুখাবয়ে বর্ণনা শুনে শুদ্ধ অন্য হাতে ফোনে থাকা রেকর্ডার অফ করলো। কথা বলা অবস্থায় পাঠিয়ে দিল অর্কের নাম্বারে। সঙ্গে ছোট্ট একটা বার্তা, আর্জেন্ট। অর্ক মেসেজ দেখে সেন্ড করলো তার বড় ভাইয়ের কাছে। উনি আবার এসবের কাজ করে। সেও ভাইকে জানিয়ে দিল আর্জেন্ট কেস। কারো উপরে ভরসা না করে শুদ্ধ এক জায়গায় বসে কাজ চালিয়ে গেল। শীতলকে বারবার এই ঘটনার কথা মনে করাতে যেন না হয়, তাই এ কাজ করেছে সে। এরপর কিছুক্ষণ কথা বলে খোল কাটল শুদ্ধ। শীতল এবার বক বক করতে লাগলো সায়নের সাথে। পুরনো গল্প মনে করে খুব হাসলো। শাহাদাত চৌধুরী তাল মেলালো তাদের সাথে। তারপর শীতলের স্যালাইন শেষ হলে সায়ন আর শাহাদাত চৌধুরী তাকে নিয়ে রওনা হলো বাসার দিকে। চৌধুরী নিবাসে পৌঁছতে পৌঁছতে বেজে গেল ভোর 4টা। ড্রয়িং রুমে সবাই তাদের অপেক্ষায়। টেনশনে ঘুম নেই কারো। সায়ন ঘুমন্ত শীতলকে কোলে নিয়ে বাড়িতে প্রবেশ করলো। ইশারায় বলল শব্দ না করতে। সবাই তাই করলো। ফুলের মতো সিগ্ধ মুখের আঘাত দেখে সবাই এর বুক ভার হলো। কাঁদলেনও নিঃশব্দে। সায়ন বোনকে রুমে শুইয়ে নিচে আসলেন। শাহাদাত চৌধুরী রোশানলে পড়ল। উনি সায়নকে সরাসরি বললেন, এই ঘটনা এবারই প্রথম। আমার মনে হয় না এত বছরে এমন শত্রু তৈরি করেছি যারা আমার বাড়ির মেয়েদের দিকে হাত বাড়াবে। কত বড় স্পৃহা! আমি আবারও বলছি, নিজেকে শুধরে নাও। তোমার না হয় মরার ভয় নেই,
কিন্তু তোমার কাজের কারণে আমার অন্য সন্তানের কোনো ক্ষতি নাশের কারণ যেমন না হয়, তোমার কর্মে যেন তোমার বোনরা কখনো অসম্মানিত না হয়। আজ মেয়েটা বেঁচে গেছে, বারবার বাঁচবে এমন কথাও নয়। আজ না হয় শীতলের উপর হামলা করেছে, কাল স্বর্ণকে টার্গেট করবে না, এটার গ্যারান্টি কি দেবে তুমি? সায়ন মেঝেতে দৃষ্টি রেখে বাবার কথাগুলো শুনল। বাবার কথার ধরনে স্পষ্ট, উনি ধরে নিয়েছে সায়নের জন্য এই ঘটনা ঘটল। বোন কিডন্যাপ হওয়ার পেছনে সেই দায়ী, যদিও জোর দিয়ে কিছু বলতে পারবে না, কারণ রাজনীতিতে এসব কমন হতেও পারে। রাজনীতিতে জড়ানোর পর বাবা ভালো কথা বলে না, এখন যেমন রুডভাবে কথাগুলো বললেন সেভাবেই বলে। এতদিন শুনতে শুনতে গা শোয়া হয়ে গেছে, তাই জবাব না দিয়ে সীতারাকে বলল খেতে দিতে। রান্নাবান্না করাই আছে, কেউ কিছু মুখে তুলেনি, তাই উনি সবাইকে খেতে ডাকলেন। শাহাদত চৌধুরী ফ্রেশ হতে চলে গেছে, কাল দুপুরের পরপরই চলে যাবেন। শিমিন এখন ঘুমে, সারাফাত চৌধুরী শখ এখন আর খাবে না, চলে গেলেন যার যার রুমে। সায়ন কোনো মতে হাত ধুয়ে খেয়ে চলল নিজের রুমে। যাওয়ার আগে একবার তাকালো স্বর্ণের দিকে। এই তাকানো মানে স্বর্ণ বোঝে, যার অর্থ জলদি রুমে আয়। স্বর্ণ বিরক্তিতে মুখ কুঁচকালো, তার মুখ দেখে সায়ন বুঝল স্বর্ণ আসবে না, তাই মাঝসিঁড়িতে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, পেইন কিলিয়ার থাকলে রুমে দিয়ে যা, মাথা ব্যথায় মরে যাচ্ছি, দেরি করলে থাপ্পড়ে গাল লাল করে দেব। ছেলের কথা শুনে সীতারা চৌধুরী খ্যাক করে উঠলেন, বললেন, এভাবে কেউ কথা বলে? সায়ন দীর্ঘশ্বাস চাপল, এই দুই আঙুল কপালের ডোলে স্বর্ণের দিকে তাকিয়ে হাত জোর করে বলল, মার্জনা করুন চৌধুরী কন্যা, অনুগ্রহপূর্বক একটা প্রতিষেধক দিয়ে আমাকে ধন্য করুন প্লিজ। ছেলের কাণ্ডে সীতারা এবার হেসেই ফেললেন। মাকে হাসতে দেখে সায়ন স্বর্ণকে শীতল চাউনি ছুঁড়ে হনহন করে চলে গেল রুমে। তাকে যেতে দেখে স্বর্ণ বিড়বিড় করে বলল, মন ভরে বাপের চোটন খেলো, বাপকে কিছু বলতেও পারল না, অথচ এখন সব রাগ উবড়াবে আমার ঠোঁটের উপর। বেয়াদব নষ্ট পুরুষটাকে নিয়ে আমার হয়েছে যত্ত জ্বালা। সায়ন হাঁক ছাড়ল, স্বর্ণ, এই স্বর্ণ, এই বেয়াদব আর কত গিলবি? স্বর্ণ বলল, শহীদ না হওয়া অবধি। সায়ন বলল, আমাকে নামতে হলে আজ সত্যি সত্যি আমার হাতে খুন হবি। দোতলায় নিজের রুমে শুয়ে পা নাচাতে নাচাতে কথাটি বলল, এমন ভাব যেন অসহ্য যন্ত্রণায় ছটপট করছে সে। স্বর্ণ কেবল মুখে এক লোকমা ভাত দিয়েছে, বেচারি গিলা তো দূর, মুখ নাড়াতে চিবাতেও পারেনি। তার আগেই অধৈর্য হয়ে ডাকতে শুরু করেছে সায়ন, সমানে চেঁচাচ্ছে। স্বর্ণ চুপচাপ শুনল, তবে উঠে যাওয়ার প্রয়োজন বোধ করল না। কেউ না জানুক, সে তো জানে কেন চেঁচাচ্ছে। মাথা ব্যথা নাকি ছাই, পাঁজি ছেলের ধান্দা অন্য কিছু, খুব ভালো করে জানে সে। যাবে না সে, সত্যিই যাবে না। সগাপুর কাছে ধরা খেয়েও শখ মিটেনি ফাজিল ছেলের, থাকবে কি করে? লজ্জা বলে কিছু থাকলে তো। নিজের রুমে শুয়ে শখও শুনছে সায়নের গলার স্বর, হাসছে মিটিমিটি। ভাইয়ের মাথাটা বুঝি সত্যিই গেছে, প্রেমে পড়লে বুঝি এমনই হয়। ছেলের কাণ্ডে সীতারা নিজের কাছে থাকা পেন কিলার নিয়ে ছুটলেন দোতলায়। ছেলের বুঝি সত্যিই মাথা ব্যথা করছে, নয়তো এভাবে ডাকাডাকি করতো না নিশ্চয়ই। বড়মাকে যেতে দেখে স্বর্ণ ঠোঁট টিপে হাসল। তার জায়গায় বড়মাকে দেখে সায়নের মুখটা কেমন হবে ভেবে হাসি চওড়া হলো। সিরাতের সামনে হাসি আটকাতে গ্লাস উঠিয়ে একটু পানি খেলো, নয়তো এভাবে হাসতে দেখলে প্রশ্নের তোপে পড়তে পারে। ওদিকে সায়ন শুয়ে অস্থির অস্থির করছে, ওপাশ এপাশ করে চোখ মুখ বুজে আবার ডাকার আগে মাকে দেখে বোকা বোকা হাসলো, ঠোঁটে হাসি এঁটে উঠে বসলো। সীতারার সঙ্গে আনা মেডিসিন ছেলের ডান হাতে ধরিয়ে গ্লাস এগিয়ে দিলেন। সায়ন মুখ কাচুমাচু করে হাতে থাকা মেডিসিন নিয়ে চুপ করে বসে রইল। তার তো কোথাও মাথা মাথার কিছুই নেই। আসলে স্বর্ণকে একটু কাছে পেতে এতক্ষণ তাড়া দিচ্ছিল, নয়তো এই পাঁজি মেয়ে আসার নামই ধরতো না। কিন্তু এখন কি হবে, কি বলে বাঁচবে? মনে মনে একথা ভেবে সায়ন কথা খুঁজতে লাগলো, কিন্তু এই মুহূর্তে কথা খুঁজে পেল না। পৃথিবীতে কোথায় আকাল পড়ে গেল নাকি কে জানে। ছেলেকে বসে থাকতে দেখে সীতারা তার মাথায় স্নেহে হাত বুলাতে বুলাতে বললেন, কি হলো বাবা, খা। সায়ন বলল, হ্যাঁ, এই তো খাচ্ছি খাচ্ছি। সীতারা বললেন, খুব বেশি মাথা ব্যথা, কড়া করে এক কাপ চা করে দেই? সায়ন বলল, না না, চা খেলে এখন আর ঘুমই আসবে না, আমি বরং ঘুমানোর ট্রাই করি। সীতারা বললেন, ওষুধটা খেয়ে নে বাপ, তারপর ঘুমা, আমি চুল টেনে দিচ্ছি, এমনিতেই ঘুম চলে আসবে। এই কথা বলে সীতারা সায়নকে তাড়া দিয়ে ওষুধ খাওয়ালো। সায়নও খেতে বাধ্য হলো। তারপর উনি ছেলের শিওরে বসে মাথায় চুল টেনে দিতে লাগলেন, কখনো কপাল টিপতে লাগলেন। মনে মনে সায়ন স্বর্ণকে গুষ্টি উদ্ধার করে চোখ বুজে নিল। একটু পর ছেলের গভীর নিঃশ্বাস ফেলতে দেখে সীতারা লাইট অফ করে চলে গেলেন। উনি যেতেই সায়ন উবুর হয়ে শুয়ে বিড়বিড় করে বলল,
খেতে চাইলাম সুন্দরী বউ, অথচ খেতে হলো পেন কিলার। কপাল কপাল। একথা বলে স্বর্ণকে গালি দিতে দিতে সে সত্যি সত্যিই ঘুমের দেহে পাড়ি জমালো। ঘড়ির কাঁটা চলছে টিকটিক করে। রাতের শেষ প্রহর। নিবাসের সকল সদস্য গভীর ঘুমে মগ্ন। তখন কেউ দোতলায় রুমের দরজা খুলল। পা টিপে টিপে বের হলো সন্তপর্ণে। গুটি গুটি পায়ে এগিয়ে দরজার হাত ছোঁয়ালো। পাসওয়ার্ড টিপে প্রবেশ করলো রুমে। এদিক ওদিক উকিঝুঁকি মেরে নিঃশব্দে দরজা আটকে দিল। লাইট জ্বালালো, বিছানায় বসলো। এরপর চোখ বুলালো চারপাশে। সামনে থাকা বিশাল বড় ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মলিন হাসলো। হাত রাখলো আঘাতপ্রাপ্ত ঠোঁটের কোণে। তখন হাতের ফোনটা ভাইব্রেট হতে দেখে হাসলো। জানতো কলটা এখনই আসবে। সে কল রিসিভ করে গা এলিয়ে দিল নরম বিছানায়। নাকে এসে ঠেকলো খুব পরিচিত ঘ্রাণ। তখন ফোনের ওপাশে নীরবতা। কিছুক্ষণ পর কানে এসে বিঁধল গমগমে সেই কণ্ঠস্বর। এত রাতে আমার রুমে কি? ঘুমাসনি কেন? শুদ্ধ জিজ্ঞাসা করল। শীতল বলল, ঘুম ভেঙে গেল, আর আসছে না। শুদ্ধ বলল, এই জন্য আমার রুমে আসতে হবে? শীতল বলল, এলে কি ক্ষয়ে যাবে? শুদ্ধ বলল, তা যাবে না, তবে আসার কারণ থাকতে হবে, তাই না? শীতল বলল, কেন? রুমে কি হিরে জহরত লুকিয়ে রেখেছেন যে ভয় পাচ্ছেন? শুদ্ধ বলল, এর চেয়েও দামি কিছু। শীতল বলল, চুরি করি তাহলে? শুদ্ধ বলল, চুরি করতে গেলে কৌশল জানা আবশ্যিক। শীতল বলল, কি কৌশল শুনি? শুদ্ধ বলল, রুমের মালিকের থেকে চুরির কৌশল জানতে চাচ্ছিস? ঘটে বুদ্ধির ছিটেফোঁটাও না থাকলে যা হয় আর কি। শীতল বলল, আমি অসুস্থ, বকবেন না খবরদার। শুদ্ধ বলল, এখন ব্যস্ত। শীতল বলল, ব্যস্ত? শুদ্ধ নিশ্চুপ। শীতল বলল, শুদ্ধ ভাই, এই ফোনটা দেওয়ার কারণ কি আমাকে? শুদ্ধ বলল, বলছিই তো, বিয়ের কাজ কত দূর এগোলো জানার জন্য। শীতল বলল, কাজ শুরু করিনি এখনো। শুদ্ধ বলল, কাল থেকে শুরু কর। শুদ্ধ বলল, বিয়ে করব। বিয়ে করার জরুরি হয়ে দাঁড়িয়েছে। তুই বুঝবি না। শীতল বলল, বুঝবো না? আমার ঘাড়ে এত বড় দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, তারপরও বলছেন বুঝবো না? শুদ্ধ বলল, দায়িত্ব দেওয়ার কারণ সময় মতো বুঝে যাবি। কথা বলে শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে হাসল। শীতল চোখের সামনে যেভাবে বুকের মধ্যে ফোনটা লুকিয়েছিল, ভাবতে হাসি পায়, অস্বস্তি লাগে। মূলত এই কারণে ফোন নিজের কাছে রাখার সাহস করেনি। ফোনটা দেখলেই সেদিনের ঘটনা মনে পড়ে যেত, যেটা তার জন্য শুভকর কিছু হতো না। কেন হতো না, এই কেনই বা জবাব নেই তার কাছে। জবাব খোঁজার প্রয়োজনও মনে করেনি কখনো। সে চোখ খুলে তাকালো ল্যাপটপের দিকে। তার বিছানায় শুয়ে আছে শীতল, কানে ফোন, বুকের ওপর একটা বালিশ, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিছানায় জুড়ে। পরনে কালো কালার লেডিস টপস সঙ্গে ঢিলেঢালা প্লাজো। পুরো লুক নাদান বাচ্চা টাইপের, অথচ দুষ্টুমিতে পিএইচডি করা। কথা ও কাজে দুরন্তপনা।